এই ফারাক্কা বাঁধটা আসলে যেটা হিরোশিমা নাগাসাকিতে যেরকম পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল তার চাইতে ভয়ঙ্কর। ফারাক্কা আসলে বাঁধটা করা হয়েছিল যে যে কলকাতা বন্দর সেখানে পদ্মার পানিগুলো নিয়ে যাওয়ার জন্য, যাতে ওই নদীরটা নাব্যতা না হারায়। এবং সেই পরিপ্রেক্ষিতে এখানে ফারাক্কা পুরো কাজ শুরু হয় কিন্তু পাকিস্তান আমলে। তখন পাকিস্তান গভর্নমেন্টও কিন্তু খুব বেশি উচ্চবাচ্য করে নাই। কারণ এইটা আপনারা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সবসময় দিল্লির একটা চেষ্টা ছিল মানে বাংলার মধ্যে এমন সব সমস্যা তৈরি করে রাখা, যেটা মানে দিল্লির সংকট, দিল্লি সমস্যাগুলো জিয়ে রাখে এবং এই বাদ দেওয়ার মধ্য দিয়ে আসলে একটা তারা একটা দীর্ঘস্থায়ী সংকটের জন্ম দিয়েছিল। যেই সংকটটা আসলে এখানকার মানে শুধু এটা আসলে দামোদর নদী বা এটা পদ্মা বা ভারত বা মানে কলকাতা বা বাংলাদেশের সংকট না, এটা আসলে পুরো এই অঞ্চলের নদীকেন্দ্রিক যেই জীবন ব্যবস্থা তার মধ্যেই একটা এই সংকটটা তৈরি হয়। এবং সেটা আসলে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরে মাওলানা ভাসানী এটাকে খুব গুরুত্বের সাথে ধরছিলেন। তো সেইটাই আসলে মানে মূলত, এবং ভাসানী কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে এই ফারাক্কা বাঁধটা আসলে যেটা হিরোশিমা নাগাসাকিতে যেরকম পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল তার চাইতে ভয়ঙ্কর। আসলে বাস্তবত আমরা দেখি যে তখন এটা অনেকেই মনে করছিল যে এটা মাওলানার একটা এক্সাজারেশন বক্তৃতা, বাড়তি কথা বলছেন। কিন্তু আসলে দেখলাম মানে এটা ভাসানী যা বলছেন তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর পরিস্থিতি আমরা পুরো উত্তরবঙ্গে আমরা দেখলাম। মানে শুধু উত্তরবঙ্গ না, পুরো সুন্দরবন অঞ্চলকে কেন্দ্র করে মানে ফারাক্কার একটা বিস্তৃত নেতিবাচক প্রভাব, মরুকরণ, লবণাক্ততা বৃদ্ধি, এগুলো আমরা আসলে এই বাঁধের মধ্য দিয়ে দেখতে পাই। এই ফারাক্কা ইস্যুর কি আসলে কোনো সমাধান নেই? আবারও ভাসানীর কথাই আসতে হয়। মাওলানা ভাসানী বলেছেন যে বাঁধটাকে ঘুরিয়ে দাও। এখন খুব ইন্টারেস্টিংলি আপনি দেখবেন বিহার থেকে পশ্চিমবঙ্গের বহু অঞ্চল থেকেই এখন কিন্তু এই ফারাক্কা বাঁধটাকে ঘুরিয়ে দেওয়ার কথা বলছে। কারণ ফারাক্কা বাঁধের কারণে বহু জায়গায় বন্যার প্রকোপ বেড়ে গেছে, এমনকি ভারতের মধ্যেও খরার প্রকোপ তো বটেই। আপনারা খুব যদি খেয়াল করে দেখেন, কপিল ভট্টাচার্য নামের একজন উনি নদী গবেষক এবং তখন ভারতের একজন আমলা ছিলেন। উনি নিজেও কিন্তু ভারতের নাগরিক, উনি নিজেও ওই ফারাক্কা বাঁধের কী কী ক্ষতি হতে পারে মানে তার তখন ওই সময় অনেক কাজ করছিলেন এবং উনি এই বিষয়ে তার অনেক লেখালেখি আছে, একটা বই আছে মানে বাংলাদেশের নদ নদী পরিকল্পনা নামের। তার মানে আমরা দেখতে পাই যে আসলে ফারাক্কা নিয়ে শুধু বাংলাদেশে নয়, ভারতের বহু বুদ্ধিজীবীরাও কিন্তু এবং এমনকি যারা মানে জনগণের স্বার্থে চিন্তা করেন তারাও কিন্তু ফারাক্কার বিরুদ্ধে অনেক সময় কথা বলেছেন। শুধু ফারাক্কা না, আপনারা যদি দেখেন যে নর্মদা বাঁধ নিয়ে মেধা পাটকার একটা আন্দোলন শুরু করেছিল নর্মদা বাঁধের শুরু থেকেই, এবং অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ বাঁধ নিয়ে কিন্তু অনেক আন্দোলন এবং পারস্পরিক প্রদেশীয় সংকট ভারতের মধ্যে আছে। আপনারা জানেন যে 54টি নদী তারা এখন যে পানি প্রত্যাহারের যেই ভারতের প্রকল্প, এগুলোও আসলে শুধু বাংলাদেশ নয়, ভারতেরও বিস্তৃত অঞ্চলকে একটা মরুকরণের দিকে নিয়ে যাবে। এবং এইটাই আসলে মূলত ওই এখানকার ফারাক্কা নিয়ে আমাদের এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় বলার জায়গা, কথা বলার জায়গা। ফারাক্কা নিয়ে দুই দিক থেকে দুটো কথা বলার আছে। প্রথম কথা হচ্ছে মাওলানা ভাসানী তো আমৃত্যু সংগ্রাম করে গেছেন। ওই সংগ্রামগুলো কার ইন্ধনে ছিল? মাওলানা ভাসানীর যে কোনো লড়াইয়ের পিছনে একটাই ইন্ধন, সেটা হচ্ছে জনগণের স্বার্থ, কৃষকদের স্বার্থ, শ্রমিকের স্বার্থ, মজুরের স্বার্থ, গরিব মানুষের স্বার্থ, এটাই তার ইন্ধন। এবং মাওলানা বুঝতে পারছিলেন যে এর ফলাফল এই অঞ্চলের জন্য একটা ভয়াবহ হবে। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন ফারাক্কা লং মার্চে উনি কী বলছেন, কোন বিষয়টাকে সামনে নিয়ে আসছেন। উনি বলছেন যে এখানকার এই পানি শুধু দুই অঞ্চলের মানুষ না, এই পানির উপরও হক আছে এখানকার সাপ, ব্যাঙ, কুইচ্চা, পশু, পাখি, কীটপতঙ্গ, জীব, অণুজীব প্রত্যেকেরই। অর্থাৎ উনি একটা চমৎকার মানে মানে যেটাকে বলা যায় যে একটা পরিবেশ বাদী কথা বলেছেন, যেটা
এখনকার অনেক পরিবেশবাদীরা বলছে, যেটা উনি প্রায় 50 বছর আগে বলছেন, যে এখানকার এই পানির উপর সকল প্রাণীর হক আছে এবং মানুষ তা কারো হক মেরে দিতে পারে না। মানুষ এখানকার প্রকৃতির অংশ হিসেবে তার সাথে সমঝোতা করে বা তার সাথে ভাগে যোগে সে চলতে পারে বা সমন্বয় করে চলতে পারে প্রকৃতির সাথে। প্রকৃতির উপর যে কর্তৃত্বের যে ধারণা, মাওলানা আসলে এই লং মার্চ এবং তার এই বক্তব্যের মধ্য দিয়ে সেটা খারিজ করে দিচ্ছেন। আমরা দেখি পৃথিবীর বহু, মানে অনেকেই তাকে লুঙ্গি পরা মৌলানা বলে হয়তো ভাবেন যে উনি কী বলছেন এগুলা। উনি যা বলে আসছেন 50 বছর আগে, আজকের দুনিয়া আমরা যে দেখতেছি যে সারা দুনিয়াতে এখন পরিবেশ বিপর্যয় নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তো উনি মৌলানা তো এটা 50 বছর আগেই বলে দিয়েছেন যে এটার উপর কর্তৃত্ব করা যাবে না। উনি এটার একটা রাজনৈতিক, তাত্ত্বিক, দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকেই মৌলানা কিন্তু যে প্রকৃতিকে যেভাবে দেখার যে চোখ মৌলানা দিয়ে গেছেন বা যে চোখে উনি প্রকৃতিকে দেখছেন, সেটাই আসলে এটার বিকল্প আসলে দুনিয়াকে বাঁচানোর আর কোনো পথ নাই। এখন আপনারা দেখেন যে এই যে বাংলাদেশের যে পরিমাণ গরম পড়ছে, সারা দুনিয়াতে গরম পড়তেছে, এই যে পরিমাণ বৃষ্টি হলে তো অনবরত বৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই যে পরিবেশের যে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, এটা এইবার গরমটা আপনি দেখেন যে এটা পুরো এই অঞ্চলের আবহাওয়ারই পাল্টে দিচ্ছে। সুতরাং এই বিষয়গুলো মাওলানার যেই দৃষ্টিভঙ্গি, যেই উনি যে বলছেন যে পুরো প্রকৃতিকে নিয়েই চলা, পুরো প্রকৃতিকে নিয়েই ভাবা এবং মানুষ প্রকৃতির অংশ, সেই জায়গা, সেই দৃষ্টিভঙ্গি আজকে আমরা যদি অর্জন করতে না পারি, তাহলে আসলে এই দুনিয়াকে, এই বাংলাদেশকে রক্ষা করা যাবে না। সেই দিক থেকে মাওলানা ভাসানীর যে ফারাক্কা লং মার্চ, সেটা এই দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। পানির উপর কোনো রকম রেস্ট্রিকশন করা যাবে না, নদীর উপর কোনো রকম এই স্বাভাবিক প্রবাহের উপর কোনো রকম রেস্ট্রিকশন করা যাবে না। এবং এই পূর্ববঙ্গ বা এই বাংলাদেশ, এইটা মানে এখানকার নদী থেকে গড়ে ওঠা, প্রকৃতি তাকে নিজ হাতে গড়ে তোলা এই ভূখণ্ড। সুতরাং এইখানে এই অঞ্চলের জীবন মানেই হচ্ছে নদীর জীবন, নদী এবং পানি প্রবাহ। সুতরাং এটাকে আহমদ ছফা অনেকে খুব সুন্দর বলেছেন জলদেবতা। আর ওই ফারাক্কাবাদকে বা ওই অঞ্চলের ভারতীয় শাসকদেরকে উনি জল্লাদ বলেছিলেন। জল্লাদের বিরুদ্ধে জলদেবতার লড়াই হিসেবে উনি এটাকে চিহ্নিত করছিলেন। জলদেবতা এই অর্থেও বলা যায় যে উনি প্রকৃতি, মানুষ সকলকে বুকে আগলে নিয়ে একটা সুন্দর দুনিয়ার লড়াইটা উনি করতে চেয়েছিলেন। এবং এই জল্লাদদের বিরুদ্ধে যারা আসলে মুনাফা এবং কর্তৃত্বের নাম করে অপর দেশকে বিপদে ফেলে, এমনকি গরিব মানুষকেও তারা একটা ঝুঁকির মধ্যে ফেলে দেয়, তাদেরকেই জল্লাদ হিসেবে, এবং তাকে সে অর্থে দেবতা হিসেবে চিহ্নিত করছিলেন আহমদ ছফা।